এর আগের দিন কি করিয়েছিলাম? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পর্যন্ত করিয়েছিলাম, তাই না? আজকে কিছু অঙ্ক করব। আমি আগের দিন যা যা করিয়েছিলাম সেটা একটু বলে নিই। এর আগের দিন করিয়েছিলাম কন্টিনিউটিটা কি সেটা বলেছিলাম। আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে কন্টিনিউটির ওপর। তারপরে বিভিন্ন জায়গায় কন্টিনিউটির আমরা দেখেছিলাম ডেফিনেশন, ইন্টারভ্যালের ডেফিনেশন দেখেছিলাম, সেটা কিভাবে হবে, কন্টিনিউয়াস হবে ফাংশনটা, সেটার ডেফিনেশন দেখেছিলাম। তারপরে আমরা একটা কন্টিনিউটি চেক করার জন্য সবচাইতে একটা ভালো দেখেছিলাম উপায়, সেটা হলো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। ওটা করিয়ে প্রমাণটা করিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আশা করি সবার হয়ে গেছে বোঝা। না বুঝতে পারলেও আমি ওই ভিডিওটা, আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো, বুঝলি? মানে আমি নিজে থেকে একটা ভিডিও তৈরি করে ওটা আপলোড করবো আরো ভালো সুন্দর করে। তো সেটা একবার দেখে নিতে পারবি। ফার্স্ট লেকচারটা, আজকের লেকচারটা আমি করছি আবার। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমি যেহেতু অঙ্ক করবো, তো আমি একটু বলে নিই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কিভাবে অঙ্ক করা যাবে সেটা নিয়ে। এখানে তারা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লিখে রেখেছি, হ্যাঁ এই তো। কি লেখা, কি আছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে? যদি ডোমেনের মধ্যে কোনো একটা সিকোয়েন্স এক্সেন, শুধু যে কোনো একটা সিকোয়েন্স না, সমস্ত সিকোয়েন্স যদি কনভার্জ করে এফ অফ এক্স এন এ, মানে সরি, এক্স এনটা যদি সি এ কনভার্জ করে, তাহলে এফ অফ এক্স এনটা কোথায় কনভার্জ করবে? এফ অফ সি তে। যদি এটা না করে তাহলে সিকোয়েন্সটা কি হয়ে যাবে, ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হবে না। সাপোজ কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স, কথার কথা ধর আহ, কিছু একটা আছে, ধরলাম আমি 1/x, কথার কথা 1/x আছে ধরলাম আমি। এবার একটা সিকোয়েন্স ধরলাম, কোনো কিছু এক্স এন, একটা সিকোয়েন্স এক্স এনটা দেখা গেল সি তে কনভার্জ করছে, ঠিক আছে? এবার এফ অফ এক্স এন যখন চেক করব, এটা কোথায় কনভার্জ করা উচিত নিয়ম মতো? এফ অফ সি তে। যদি এফ অফ সি তে কনভার্জ করে যায় তাহলে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। শুধু একটা এক্স এন এর জন্য না, সমস্ত এক্স এন এর জন্য, ফর অল এক্স এন। আর যদি এটা এফ অফ সি তে না কনভার্জ করে, তো তখনই বলে দেবো এই ফাংশনটা কি না, কন্টিনিউয়াস না, তখনই বলবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো আমরা কন্টিনিউয়াস চেক করার থেকে আমার ডিসকন্টিনিউয়াস প্রমাণ করাটা খুব সহজ হবে কোনো একটা ফাংশনের, যে ওই ফাংশনটা আচ্ছা দাদা, ডিসকন্টিনিউয়াস। তুমি কিছু বলছো, আমি কথা শুনতে পাচ্ছি না। পাচ্ছিস না? Wait, অন করলাম। সিকোয়েন্সের ক্রাইটেরিয়া বলছে যে যে কোনো একটা সিকোয়েন্স, বললে ভুল হবে, ফর এভরি সিকোয়েন্স এক্সেন যদি সি তে কনভার্জ করে, হ্যাঁ, তাহলে তার ফাংশন ভ্যালুটা, মানে ফাংশনাল সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে? এফ অফ সি তে। এটা যদি হয় তাহলে সিকোয়েন্সটা কি হবে? কন্টিনিউয়াস হবে। কিন্তু একটা কোনো একটা ফাংশনকে, যে আমি বলেছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, এই ফাংশনটা, কথার কথা ধরে নিলাম আমি, হ্যান্ডটাই একটা ধরে নিয়েছি 1/x, এর জন্য একটা সিকোয়েন্স ধরলাম এক্সএন। ওই এক্সএন সিকোয়েন্সটা যদি সি তে কনভার্ট করে, তাহলে এফ অফ এক্সএনটা এফ অফ সি তে কনভার্ট করবে। যদি হয় তাহলে বলবো কন্টিনিউয়াস, আর যদি না এফ অফ সি তে হয় তাহলে ওটাকে বলবো ডিসকন্টিনিউয়াস। আমরা এর আগেও বলেছি আর এখনো বলছি যে যখন আমরা কোনো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করব, সবসময় উল্টোটা প্রমাণ করার চেষ্টা করব। যদি লিমিট প্রমাণ করতে বলে এক্সিস্ট করছে কিনা, সেটা ডাজ নট এক্সিস্ট প্রমাণ করব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার মাধ্যমে। যদি কন্টিনিউটি প্রমাণ করতে বলে, মানে অঙ্ক দেয়, তাহলে ডিসকন্টিনিউটি অঙ্কর ক্ষেত্রে এগুলো করতে সুবিধা হবে। আমি এর আগেও বলেছি ব্যাপারগুলো, নেগেটিভ ব্যাপারটাই বেশি প্রমাণ সুবিধা হবে। সো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো করে বোঝাতে পারবো। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো করি। নাম্বার ওয়ান এক্সাম্পল, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, একটা ফাংশন ডিফাইন করি প্রথমত, এ ফাংশন। সবাই বাড়িতে পড়েছিস তো, ব্যাপারগুলো দেখেছিস? ডিফাইন অন আর, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ। ওকে, এক্স নট ইকুয়াল টু জিরো, জিরো হবে এক্স ইকুয়াল টু জিরোতে। এবার এটা, এই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, এটা যদি বলতে প্রমাণ করতে বলে, তখন তুই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করলে ভুল হবে। যদি এরকম বলে দেয় প্রুভ দ্যাট এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস, এবার দেখ, তোকে নট কন্টিনিউয়াসই প্রমাণ করতে বলবে। কন্টিনিউয়াস অ্যাট জিরো, জিরোতে নট কন্টিনিউয়াস, এটা আমাকে দেখাতে হবে।
যেই নট কন্টিনিউয়াস বলেছে সেই আমি কি ইউজ করব, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। তো শুরু করি। তো ফাংশনটা কত দিয়েছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কস অফ 1/x। ওকে, আরেকটা দিয়েছে জিরো। এটা কখন, যখন এক্স নট ইকুয়াল টু জিরো। আর জিরো হবে কখন, না এক্স ইকুয়াল টু জিরো। ওকে, লেটাস কনসিডার একটা একটা সিকোয়েন্স কনসেপ্ট কনসিডার করছি। লেটাস কনসিডার আ সিকোয়েন্স xn xn ইকুয়াল টু কত নেব, বল কত নিব। এর আগেও করিয়েছি এরকম টাইপের, যখন লিমিট করা ছিল 1/2 পাই এন নিলাম। কেন পাই সহকে নিলাম, কারণ এটা ট্রিগোনোমেট্রি ফাংশন আছে, তো অ্যাঙ্গেলটা আনতে হবে, মানে রেডিয়ানে আনলাম, সে হলো তো ব্যাপার। এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এভাবে নিলাম। তাহলে বল সিকোয়েন্স এক্সএনটা কোথায় কনভার্জ করছে, দেন অবভিয়াসলি সিকোয়েন্স xn, যদি সিকোয়েন্সটাকে আমি একটু করি, 1 বাই, এক বসালে কত হবে, 1/2 পাই। দুই বসালে 1/4 পাই। থ্রি বসালে 1/6 পাই। ডট 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 চলছে। তাহলে আলটিমেটলি কনভার্জ করছে কোথায়, দ্য সিকোয়েন্স এত কনভার্জেস টু জিরোতে, রাইট। তাহলে আমি এমন একটা সিকোয়েন্স কনসিডার করলাম যে সিকোয়েন্সটা জিরোতে যাচ্ছে। এবার সিকোয়েন্সটার ফাংশনাল ভ্যালুটা দেখি কোথায় যাচ্ছে, এফ অফ সি তে যাচ্ছে কিনা চেক করব। এফ অফ সি বলতে এখানে সি এর মান কত, এখানে জিরো, যেহেতু জিরোতে চেক করছি, যে পয়েন্টে চেক করব সেই পয়েন্টটাই হচ্ছে সি। তাহলে এফ অফ জিরো আমাকে দেখবো, এফ অফ জিরো বলতে এই এই ফাংশনের ক্ষেত্রে এফ অফ জিরো কত হবে, কেউ একজন বল। এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনের ভ্যালু কত, জিরো। তাহলে আমি এক্স এর জায়গায় জিরো বসালে অ্যান্সার কত দিবে, এটা বল কেউ। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? রিপ্লাই দিচ্ছিস না কেন তোরা? অবশ্যই হ্যাঁ জিরোতে যাবে, পাচ্ছি, মাঝে মাঝে অবশ্যই একবার জিরোতে কেটে যাবে না। দিয়েছে। এফ অফ জিরো মানে এক্স হ্যাঁ এর জায়গায় হ্যাঁ। যদি আমি জিরো পুট করি, তাহলে এক্স ইকুয়াল টু জিরো মানে তো জিরো দেবে ফাংশনটা, তো ওটাই। তো আমি দেখবো যে এক্স এনটা জিরোতে গেল, এখন দেখবো এফ অফ এক্স এনটা জিরোতে যাচ্ছে কিনা। যদি এফ অফ এক্স এনটা জিরোতে যায়, তাহলেই কি হবে, অ্যান্সারটা কন্টিনিউয়াস নাও বলা যেতে পারে, কিন্তু আমরা ফুল হতে পারে, মানে কন্টিনিউয়াস হবে না এই কথাটা বলা যেতে নাও পারে। দেখ এবার বল এফ অফ এক্স এন কত হবে, প্রথমে বল এফ অফ এক্সটা কত আছে, cos 1/x। তাহলে এফ অফ এক্স এন কত হবে, cos 1/10। 1/, এক্স এন এর মানটা দেখ, 1/2 পাই এন, ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে 1/x, এক্স এর জায়গায় কত বসবে, 1/2 পাই এন। তাহলে 1/2 পাই এন। এবার দেখ বুঝতে পারলি কিনা, এটা মানে হ্যাঁ cos 2 পাই এন। এবার cos 2 পাই এন মানে কত, 1। হ্যাঁ। এটা বুঝতে পারছিস কিনা, সবচেয়ে বড় কথা এটা, cos 2 পাই এন মানে 1 কিনা সেটা বল। যদি না বুঝতে পারিস তাহলে এইভাবে বুঝ, cos 2 পাই এন কে লেখা না যায় না, cos, cos 2 পাই এর মানে তো 1ই হবে। হ্যাঁ 1 তো হবে, এইভাবে বোঝাচ্ছি, 2 পাই এন প্লাস 0 লেখা যায়। এবার দেখ টু এন পাই, বা 2 পাই এন না লিখে 2n পাই হয়, এটা এন মনে কর, এটা পাই। 2n পাই প্লাস 0 কত হয়, সবসময় cos 0 হয়, আর প্লাসই থাকে সবসময়, এটা 1। এই জন্য এটা cos 2n পাইটা বা 2 পাই এনটা 1 হচ্ছে। যদি এফ অফ এক্স এনটা 1 হয় সবসময়, তাহলে বল লিমিট অফ এফ অফ এক্স এন কত হচ্ছে, অবশ্যই 1ই হচ্ছে। তার মানে কি হলো, একটা সিকোয়েন্স এক্স এন পেলাম যে সিকোয়েন্সটা কনভার্জ করছিল জিরোতে, বাট এফ অফ এক্স এনটা কনভার্জ করছে কোথায়, 1 এ। এটা হচ্ছে নট ইকুয়াল টু কত, এফ অফ জিরো, এফ অফ জিরোর সাথে এটা সমান না। শুভম ফোন করছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা রেকর্ডিং হচ্ছে, ওটা করে দিবি, দেখে নিবি পরে। হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে পারছিস এফ অফ এক্স এনটা 1 এ যাচ্ছে,
কিন্তু এফ অফ জিরোর সঙ্গে সমান হচ্ছে না, কারণ এফ অফ জিরো আমি এর আগেই বললাম কত হচ্ছে, জিরো হচ্ছে, কিন্তু এটা সমান হচ্ছে না। তাহলে এখান থেকে বলতে পারো বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এফ ইজ নট কন্টিনিউয়াস। দেখ বুঝতে পেরেছিস কি পারিস, না পারলে বল, আশা করি বুঝে নিয়ে হবে। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন একটা এক্সাম্পল নিচ্ছি। A function f is defined 1 r by f of x is equal to 1 যখন x টা রেশনাল, আর হবে -1 সরি 0 যখন x টা হবে ইরেশনাল। ইরেশনালকে কিউ ড্যাশ দিয়েও এ করে, অথবা আমি লিখছি আর মাইনাস কিউ, মানে রিয়েল থেকে রেশনালটা বাদ, তাহলে ইরেশনাল পড়ে থাকবে। যদি এরকম হয় এক্স এর মান যদি রেশনাল হয় তাহলে 1 হবে, আর যদি ইরেশনাল হয় তাহলে 0 হবে। দেন prove that f is discontinuous at every point c belongs to r। দেখ কেউ মাইকটা বন্ধ করো, ওর মাইকে ইয়ে আসছে, আমার কাছে রিফ্লেকশন আসছে। দেখ এটা একটা কোশ্চেন যে যদি কোনো একটা ফাংশন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই ফাংশনটার একটা নির্দিষ্ট নাম আছে, f of x is equal to 1 আর একটা 0 নির্দিষ্ট নাম আছে। পরবর্তীতে যখন তোরা পড়বি না সেমিস্টার 4 5 এর দিকে, তখন এগুলো নিয়ে না একটা স্পেস তৈরি হয়ে যাবে, নতুন একটা স্পেস। আর এগুলো তখন রেশনাল নাম্বার থেকে থাকবে না, ম্যাট্রিক স্পেস নিয়ে থাকবে, একটা নতুন স্পেস পাবে। আর এখান থেকে অনেক কিছু নতুন ভাবে জানতে পারবি, অনেক কিছু ভুল জানতে পারবি, ঠিক জানতে পারবি। মানে এখন যা যা করছি অনেক কিছু পরবর্তীতে ভুল হবে, কারণ স্পেস চেঞ্জ হবে। এখনকার স্পেসটা কি বলতো, সবসময় রিয়েলে স্পেসে করছি, রিয়েলে। পরে যখন আর ক্রস আর এ করবি, বা অন্য একটা স্পেসে করবি ম্যাট্রিক স্পেসে, তখন দেখবি অনেক কিছু ভুল আমরা করে আসবো, ভুল জেনে এসেছি, মানে সরি ভুল বলতে রিয়ালি ঠিক, কিন্তু ওই স্পেসে ভুল হবে। যাই হোক, ওটা বলার কথা নেই, আমরা এখন এখানে যাই, আসি অ্যান্সার। কি বলেছে, এই এফ অফ এক্স ইজিক্যাল টু 1 হবে আর 0 হবে, আমাকে দেখাতে বলেছে যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস অ্যাট, মানে আর এর সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। সি দিয়ে দেখিয়েছে মানে কি, এভরি পয়েন্ট সি, মানে সি একটা যে কোনো আরবিটারি পয়েন্ট, ওই সমস্ত পয়েন্টেই আমি বলছি যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বলতো এই অঙ্কটা দুটো কেসে ভেঙে করতে পারবো না? সি, যে সিটা বলেছে, সিটা কি কি হতে পারে আগে তোরা বল, তাহলে আমি এগোবো না এগোবো না, তোরা বল যে সি পয়েন্টটা কি কি হতে পারে। আই মিন সি পুরো রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাহলে এই অঙ্কটা দেখে বল দুটো কেসে আমি ভাঙবো, কেস 1 আর কেস 2। কেন দুটো কেসে ভাঙবো, কারণ আমি সি এর ক্ষেত্রে দেখবো তো, মানে যে কোনো একটা পয়েন্ট, তাহলে একটা পয়েন্ট সি কি হতে পারে আর আরেকটা পয়েন্ট সি কি হতে পারে, আমি বলতে চাইছি এটা হতে পারে কি, একটা সি হবে রেশনাল আর একটা একটা সি যদি ইরাশনাল। ইরেশনাল। এই দুটো দিয়ে চেক করব আমি, সি রেশনাল যখন তখন কি ডিসকন্টিনিউয়াস হচ্ছে, আর সি যখন ইরেশনাল তখনই কি ডিসকন্টিনিউয়াস হচ্ছে। দুটোই ক্ষেত্রে যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে পুরোপুরি বলতে পারবো এটা ডিসকন্টিনিউয়াস। কি আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ। আমার হুম এটা লক্ষ্য হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস আর এটা দেখানো। ওকে, এক মিনিট। ও সরি, হুম, ওকে। তাহলে এটা এই হচ্ছে আমার লক্ষ্যটা। আচ্ছা বলতো সি যদি রেশনাল হয়, কথাই লিখি, হ্যাঁ এভাবে যদি না লিখতে পারি, একটু আমি এটা বক্স করলাম, কারণ পরে হয়তো গুলিয়ে যাবি লেখাটা যে কি লিখেছি এটা। লিখছি লেট, কেস 1 হচ্ছে এরকম, লেট সি বি আর রেশনাল নাম্বার। একসঙ্গে দুটো কেসকে আমি এ করবো না, একটা কেস আগে কমপ্লিট করে আরেকটা কেস স্টার্ট করব। আচ্ছা করছি আমি, রেশনাল নাম্বার
না, একটা কমপ্লিট করে তারপর পরেরটা করো। ওকে, আচ্ছা যদি সিটা রেশনাল নাম্বার হয় তাহলে তোরা বল আমাকে, অবশ্যই বলবি, অ্যান্সার দিবি, না পারলে বলবি পারছি না, তাহলে আমি বলবো এফ অফ সি এর মানটা কত হবে। যদি সিটা রেশনাল হয় তাহলে এফ অফ সি কত হবে, জাস্ট বেসিক কোশ্চেন ওয়ান। এটা। ওয়ান হবে, হ্যাঁ রাইট, কারণ এখানে বলে দিয়েছে যে এফ অফ এক্সটা ওয়ান হবে যদি এক্সটা রেশনাল হয়, এখানে সিটা রেশনাল, দেয়ারফর এফ অফ সি ওয়ান, কোনো ব্যাপারই না। ওকে, সে বুঝলাম। এবার আমি কি করব, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করব। হ্যাঁ, লেট আস কনসিডার আ সিকোয়েন্স xn অফ, কোথায় থেকে আমি সিকোয়েন্সটাকে নেব, এটা রেশনাল ইউজ করছি তো সিটাকে। আমি কি করব অ্যাকচুয়ালি, আমি যদি একটা ছবির মাধ্যমে বোঝাই, এখানে ছবিটা আঁকছি, রেশনাল আছে, ইরেশনাল আছে, রেশনাল আছে, ইরেশনাল আছে, ছোটগুলো ইরেশনাল, রেশনাল ইরেশনাল, প্রত্যেকটা রেশনাল ইরেশনাল তো পর পর থাকে, একটা রেশনাল ইরেশনাল এরকম করে থাকে, রেশনালের মধ্যে ইরেশনাল পাওয়া যায়, ইরেশনাল রেশনাল ইরেশনাল রেশনাল ইরেশনাল রেশনাল। আচ্ছা যখন সিটা আমি ধরলাম রেশনাল মানে বড়গুলো, তখন আমি সিকোয়েন্স ধরছি ইরেশনাল থেকে, কেন ধরছি, তাহলে দেখবি সব কেস কভার হয়ে যাবে দেখবি, ওই জন্য আমি একটা সিকোয়েন্স কনসিডার করলাম ইরেশনাল থেকে। কথাটা খেয়াল করিস, এক্সেন অফ আচ্ছা। ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার এমন ভাবে ধরলাম সাজ দ্যাট, যাতে লিমিট অফ এক্সএন, এক্সএন এর লিমিটটা হয় কত জানিস, সি। এবার বোঝার ব্যাপারটা আছে, খেয়াল কর আমি কি বললাম, সিটাকে কাকে ধরলাম, রেশনাল ধরেছি সি, আর সিকোয়েন্সটা কি ধরেছি, ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স, এগুলো ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স আমি ধরেছি কাকে, সিকোয়েন্সটাকে ধরেছি ইরেশনাল নাম্বারে। তাহলে বল সিকোয়েন্সটা এমন করে আমি ধরলাম যেন সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করে, ওই রেশনাল নাম্বারটা ধরে, এটা ধরে নিয়ে যদি সি, তাহলে সিতে যাতে কনভার্ট করে, এইভাবে আমি সিকোয়েন্সটা কনসিডার করলাম। দেখ করতে পারি কি পারি না। অনেক কারো প্রশ্ন হতে পারে যে আমি কি করে সম্ভব যে একটা ইরেশনাল নাম্বার রেশনালে কনভার্ট করতে পারে, বা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স। আচ্ছা তোদের দেখাচ্ছি, এক্স এন ইজ ইকাল টু সি প্লাস √2 বাই এন, এটা একটা বল রেশনাল নাম্বারের সিকোয়েন্স না ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স। অবভিয়াসলি রুট আছে যখন, তখন এটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এর যদি আমি লিমিট নিই তাহলে অ্যান্সার কত আসবে, সি হচ্ছে একটা কি বলে কনস্ট্যান্ট, তাহলে সি এর লিমিট তো সি হবে। আর এর লিমিট কত হবে, এন টেন্স টু ইনফিনিটিতে, কিন্তু যখন লিমিটে আমি ইউজ করছি না এন টেন্স টু ইনফিনিটি মানে এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এন টেন্স টু ইনফিনিটি এটা জিরো হয়ে যাবে। তাহলে দেখ লিমিট এক্স এন জিরো। যেগুলো সি আসছে। এবার আমি বলতে চাইছি যে যদি কোনো একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স হয় সেটা রেশনালে যাবে, এইভাবে আমি এক্স এনটা কনসিডার করেছি। এখানে লিখেও দিতে পারি যে লেট এক্স এন ইজ ইকাল টু সি প্লাস √2 বাই এন, লিখতেও পারি নাও লিখতে পারি, এইভাবে ধরেও করতে পারি, বা আমি একবারে বলে দিলাম যে সাজ দ্যাট লিমিট এক্স এন ইজ ইকাল মানে টু সি। রুটের জায়গায় অন্য কোনো রুটে ফ্যাক্টর হওয়া যায়। হুম, রুটের জায়গায় অন্য কোনো রুট ফ্যাক্টর হওয়া যায়। এটা এন আছে, √2 এর জায়গায় অন্য কিছু ধরতে পারি, √3 √4 √5, জাস্ট আমি এক্সাম্পল দেখালাম একটা, √5 √6 A to Z ধরতে পারি, √8 ধরতে পারি, √9 ধরতে পারবি না, কারণ √9 একটা রেশনাল হ্যাঁ, বুঝতে পেরেছি, ইরেশনাল বুঝতে নাম্বার না, পেরেছি রেশনাল এটা। নাম্বার হয়ে যাবে তখন, তার জন্য √9 হুম, ধরতে পারবি না তুই, বুঝতে পারলি। হুম। হ্যাঁ, এটা হলো, আমি এগুলো করে নিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, এগুলো দরকার নেই, যেটা মেইন জিনিস সেটা। তো বুঝতে পেরেছি যতদূর পর্যন্ত তো সবকিছু। এটা আমি এমন ভাবে ধরলাম সিকোয়েন্সটাকে যেন তার লিমিট হয় সি তে, মানে রেশনাল নাম্বারে, এটা বুঝতে পেরে নিয়েছি। ওকে, দেন এখন আমি চেক করব এফ অফ এক্সএন, এক্সএনটা কিসের বলতো, ইরেশনাল নাম্বার না রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। দেন এফ অফ এক্সএন কত হবে বল, এটা তো তোর বলতে হবে। ওয়ানই তো হবে। ভালো করে খেয়াল কর, আমি কি বলেছি, সিকোয়েন্সটা হচ্ছে এক্সএনটা হচ্ছে ইরেশনাল নাম্বার, আর হ্যাঁ, ইরেশনাল ওয়ান। নাম্বারের উপর যখন ফাংশন নিচ্ছি, দেখ ইরেশনাল যখন নাম্বার হয় তার উপর যখন ফাংশন ইউজ হ্যাঁ, করি তখন অ্যান্সার কত হয়, জিরো হয়।
জিরো। এটা দেখ, ও হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হুম। জিরো দেবে, জিরো। জিরো এটা কি জিরো। এফ অফ, আচ্ছা লিমিট অফ এফ অফ এক্স এনটাও কত হবে, জিরোই হবে, কারণ ফাংশনটা হুম জিরো, তাহলে তো লিমিট অফ এক্স এফ অফ এক্স এনটা জিরো হবে। এবার যদি এটা জিরো হয়, হুম। তাহলে কি এটা এফ অফ সি এর সাথে সমান হচ্ছে? এফ অফ সি কত হয়েছিল, ওয়ান হয়েছিল, এটা ওয়ান। ওয়ান, এফ অফ সেটাই তো। সিটা ওয়ান, তাহলে এটা নট ইকুয়াল টু জিরোর সাথে তো সমান না। তার মানে কি আসলো, হুম। যে ঠিক এফ অফ আছে। এক্স এনটা জিরোতে যাচ্ছে কিন্তু এফ অফ সির সাথে সমান হচ্ছে না, দেয়ারফর যখন আমি রেশনাল ধরলাম তখন কি বুঝতে পারছি বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া? এফ ইজ নট কন্টিনিউয়াস। ওকে, রেশনাল এর ক্ষেত্রে এটা হলো, এবার ইরেশনাল এর ক্ষেত্রে লেট সি বি আ ইরেশনাল নাম্বার। হয় বুঝতে পারছিস তো? হুম। ওই জুয়েল, ওকে চলো, এবার বল এফ অফ সি কত হবে? আমি কি করলাম? জিরো। জিরো, বুঝতে পারছিস সবাই আশা করি। এবার এবার সেম আমি কাজটা করছি, একটা কাজ, সেটা হলো আবার আমি একটা সিকোয়েন্স কনসিডার করছি। Let us consider sequence xn of rational node ওয়াই এন factor. করছি, হ্যাঁ মানে আলাদা করছি, কারণ একই করলে তো আবার হুম। একই একই সিকোয়েন্স সেটাই। ওয়াই। ওয়াই এন অফ, কোন নাম্বারে করবে এবার বল, ইরেশনাল করলে ভালো হবে না রেশনাল করলে ভালো হবে? rational। রেশনাল অফ রেশনাল নাম্বার সাজ দ্যাট কি হবে, লিমিট ওয়াই এন ওয়াই। ইকুয়াল টু সি, এভাবে কনসিডার করো। এখন প্রশ্ন হতে পারে কারো যে হঠাৎ আমি সিটা হচ্ছে ইরেশনাল আর সিকোয়েন্সটা হচ্ছে রেশনালের, তাহলে রেশনালের সিকোয়েন্সের যদি আমি লিমিট নিই তাহলে ওটা ইরেশনালে কনভার্ট করতে পারে? অবশ্যই করতে পারে, এক্সাম্পল দেখাবো। দেখ একটা এক্সাম্পল, বল বক্স এনসি রেশনাল না ইরেশনাল? অবশ্যই রেশনাল, কারণ একটা পূর্ণ সংখ্যায় আসবে বক্স এনসি, বক্সের মান সবসময় একটা rational। রেশনাল, অবশ্যই রেশনাল, রুটে তো আসবেই না। ওকে, এবার এর সাথে আবার এক যোগ করলাম, বাই এন করলাম, খেয়াল কর এটা আমি rational। ওয়াই এন ধরলাম, এটা অবশ্যই কি রেশনাল। rational। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে রেশনালটা ইরেশনালে কনভার্ট করতে পারি কিনা। আচ্ছা এটাকে একটু এভাবে ভেঙে লিখতে পারি, মড এন সি বাই এন, মড এন সি বাই এন প্লাস ওয়ান। হুম। বুঝতে পারছিস আশা প্লাস করছি। ওয়ান বাই এন হবে তো। ও সরি, প্লাস ওয়ান বাই এন, হ্যাঁ প্লাস ওয়ান বাই এন। এবার এখানে যদি বক্সটাকে এ করি তাহলে পরে কি থাকবে? আচ্ছা বল, বক্স এন সি বাই এন, এর থেকে সিটা বড় না ছোট? বড় হবে সবসময় সিটা, বুঝতে পারলি? এর থেকে সবসময় সিটা বড় হবে হ্যাঁ হ্যাঁ, বক্স। সেটা বড়, ওটা আগের দিনে তো একবার বলেছো। হ্যাঁ, সিটা সবসময় এটা বড় হবে বক্সের ক্ষেত্রে, যখন বক্স ফাংশন করেছিলাম তখন বলে হবে এগুলো কথা, তাহলে এটা সবসময় বড় বলেছো। হবে। তাহলে যদি বড় হয় তাহলে আমি বলতে পারবো এটা, যে এই যে লিমিট ওয়াই এনটা, এটা যদি বড় হয় তাহলে ওয়ান বাই এন, এন এন তো কেটে যাচ্ছে আর শুধুমাত্র সি হচ্ছে, তাহলে এটা সি প্লাস জিরোর সাথে সমান হবে, দেখ। ওয়ান বাই এনটা। বুঝতে পারলি না? আমি বুঝতে পেরে নিয়েছি, দেখ। না বুঝতে পারলে আমি আবার বোঝাচ্ছি। এটা বুঝতে পারছিস যে মড এনসি আচ্ছা, বক্স, এনটা তো বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা তো লিমিট ধরলে তো ওয়ান বাই ইনফিনিটি হচ্ছে, সেখান থেকে তো জিরো করলে, তাই জিরোই তো? হবে, হ্যাঁ হ্যাঁ তাই বললাম। হ্যাঁ আরো হ্যাঁ যদি হ্যাঁ, ভালো করে ঠিক বলি, আছে। এটা এটা সি থেকে ছোট অবশ্যই, আর এটা জিরো থেকে হুম বড়, এভাবে বলছি। তাহলে জিরো প্লাস ওয়ান বাই এন, দুই দিকে আমি ওয়ান বাই এন যোগ করছি, তাহলে বক্স এন সি বাই এন প্লাস ওয়ান বাই এন ইজ লেস দেন সি প্লাস ওয়ান বাই এন। এবার বল বাই স্যান্ডউইচ থিওরেম, যার যার স্যান্ডউইচ থিওরেম মনে আছে,
এটা কোথায় কনভার্জ করছে? জিরোতে। এটা কোথায় কনভার্জ করছে? সি। একটা জিনিস শুধুমাত্র, না আমি বক্স ফাংশনের ক্ষেত্রে একটা কথা বলা ঠিক হবে না। ওয়েট ওয়েট, এটা সিতে কনভার্ট করছে, এটাকেও সিতে কনভার্ট করতে হবে আমাকে, তাহলে তো স্যান্ডউইচ থিওরেম থেকে দেখাতে পারবো এটা সিতে কনভার্ট করছে। ওয়েট ওয়েট, ওকে, একটা কথা বল, এটা আমি মেটালাম, হ্যাঁ। রেকর্ডিং স্টার্ট আছে আর আদেও? ওকে, স্টার্ট আছে। হ্যাঁ, রেকর্ডিং তো স্টার্ট করলে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, চলছে। বল। বক্স এনসি প্লাস শুধু বক্স এনসি বাই এন, এটা সি থেকে ছোট, এটা তো বুঝতে পারছিস। এবার যখন আমি এক যোগ করলাম, প্লাস ওয়ান, বা এক ওয়ান বাই এন যখন যোগ করলাম, এটা ওয়ান বাই এন হলো, এটা বুঝতে পারছিস। তাহলে বল এই পুরোটা, এবার পুরোটার কথা বলছি, এটা সি থেকে বড় হবে কি হবে না? শুধু সি থেকে। অনেক কারো এখানে ডাউট হতে পারে যে কি করে সি থেকে বড় হচ্ছে। ডাউট হচ্ছে কি এটা? হ্যালো? আচ্ছা, এনটা কি ইনফিনিটি? কারণ এন তো হ্যাঁ ইনফিনিটি হলে বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এন টেন্ডস টু ইনফিনিটিতেই যাবো আমি সব সময়। তো তুই একটা না হ্যাঁ এক্সাম্পল তো। নিয়ে দেখ, এন এর মান নিয়ে, তখনই বুঝতে পেরে নিবি এটা হচ্ছে। না হলে আমাকে বল, আমি ব্যাপারটা ভালো করে গুছিয়ে বোঝাচ্ছি, বুঝতে পেরেছিস কি পারিস? মানে এক কথায় এটা সিকোয়েন্স মানে কি, ওয়াই এনটাকে কনসিডার করেছিলাম, তাহলে ওয়াই এনটা সি থেকে বড় হচ্ছে আর সি প্লাস ওয়ান বাই এন থেকে ছোট হচ্ছে, তাই না? তাহলে হ্যাঁ, এবার দেখ। কিন্তু আমার হ্যাঁ অ্যাকচুয়ালি বল। ওটা সিট থেকে বড় কি করে হচ্ছে বুঝতে পারছি না, কারণ কারণ বক্স এন বাই এন ওটা তো সি এইবার এর এটা থেকে এইভাবে ছোট। ভাব, তুই এভাবে ভাব, বক্স এন সি বাই এন, হ্যাঁ, এটা কার থেকে বড়? এটা সি থেকে ওটা ছোট। কার থেকে বড়? হ্যাঁ, সি এর থেকে সি ছোট। থেকে ছোট এটা, এর সাথে আমি কিছু যোগ করলাম। তো ভাব তুই, কথাটা এইভাবে ভাব, বক্স এন সি বাই এন, কথার কথা যদি বক্স না থাকতো তাহলে এটা প্রায় সি এর কাছাকাছি, প্রায় এটুকু বলা যেতে পারতো। হুম এবার এর হুম সাথে যদি হুম। কিছু যোগ করি আমি, তাহলে ওটা সি থেকে আলটিমেটলি বড় হবে না, ওটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, সে তো হবে, কিন্তু এবার আমি ভাবছি ওটা এনটা যদি ইনফিনিটিভ হয় তার মানে তো ওটা জিরো হয়ে যাবে না? তো তার মানে যোগ ইনফিনিটি, করার ইনফিনিটি কোনো। হয় না, ইনফিনিটি দিকে টেন্ড করে, টেন্ড করার জন্য আচ্ছা জিরোর আচ্ছা। দিকে টেন্ড ও করে। আর ও পুরোপুরি হ্যাঁ ইনফিনিটি হ্যাঁ, বলি না তাহলে। আমরা, না টেন্ড করা বলি, হ্যাঁ। টেন্ড করলে সেটাকে বলতে পারি। মানে এরকম ব্যাপার, তো এইভাবে বল, বক্স 2.3 বড় না ভিতরেরটা বড়? 2.3 বড়, বল কেউ একজন বল। এবার পুরোপুরি বোঝাচ্ছি কি করে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবভিয়াসলি 2.3টাই তো বড় হবে। 2.3 বড়, কারণ 2.3 বক্স হয় 2, তাহলে অবশ্যই এটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক? হুম 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 তার মানে এখান থেকে এটা বলতে পারি বক্স এনসি থেকে এনসি বড়। হুম। ওকে, বক্স এনসি থেকে এনসি বড়। ডিভাইড করলাম আমি, বোথ সাইডে যদি এন দিয়ে ডিভাইড করে দিই তার মানে এটা সি থেকে বক্স ছোট এন হয়ে সি যাবে, বাই এন হ্যাঁ। লেস হ্যাঁ দেন আর কি সি। এবার তারপরে হ্যাঁ 1/n প্লাস করে দিলাম। হ্যাঁ। তো যাই হোক, তো বুঝতে পারছিস কি ব্যাপারটা, এটা সি থেকে কেন বড় হলো সেটাও বুঝতে পারছিস, আর সি থেকে কেন ছোট হলো এখান থেকে সেটাও বোঝা যাচ্ছে। তাহলে হুম। এটা তো, তাহলে বক্স এন সি বাই এন ডিভাইডেড বাই এন দিয়ে ডিভাইড করুন, তাহলে এটা সি থেকে ছোট হয়ে গেল। এবার প্রশ্ন হতে পারে যে এটা সি থেকে বড় কেন হচ্ছে, তাই না? এটা কি এখনো প্রশ্ন আছে কি নাই? না না না, এই ওকে, প্রশ্নটা নেই। তাহলে
এটা কোথায় কনভার্ট করতে, সিতে। এটা কোথায় কনভার্ট করছে, সিতে। তাহলে বল বাই স্যান্ডউইচ থিওরেম ওয়াইএন কোথায় কনভার্ট করবে, সিতে। তো আমার মেন উদ্দেশ্য এটা না, মেন উদ্দেশ্য হলো এটা বা আমরা যে ওয়াইএন একটা রেশনালের সিকোয়েন্স, কিন্তু কনভার্ট করতে ইরেশনালের, কারণ সিটাকে আমরা ইরেশনাল ধরেছিলাম। এটা আমি দেখানোর জন্য এত কিছু বললাম। চল এবার আমি প্রমাণে আসি। এটা যদি আমার একটু পরে করানো উচিত ছিল, ওকে, আমি একবারে অঙ্কটার মধ্যেই প্রমাণটার মধ্যেই দেখিয়ে দিলাম, তাহলে আর কি সুবিধা হলো। নেক্সট, তাহলে লিমিট ওয়াইএন সি পাচ্ছি। ওকে, বল তাহলে এফ অফ ওয়াইএন কত হবে। আগে প্রথমত বল ওয়াইএনটা কি, রেশনাল না ইরেশনাল। অবশ্যই রেশনাল। যদি ওয়াইএনটা রেশনাল হয় তাহলে এফ অফ ওয়াইএনটা কত হবে। একটু আগে বললাম রেশনাল হলে এফ অফ ওয়াইএনটা হবে ওয়ান, কারণ ফাংশনটা ওভাবে ডিফাইন আছে, হ্যাঁ যদি হ্যাঁ কোনো হ্যাঁ। রেশনাল হয় তাহলে সবসময় ওয়ান হবে, সো এটা ওয়ান হচ্ছে। তাহলে লিমিটটা ওয়ান হবে অবশ্যই। তাহলে এটা অবশ্যই জিরোর সাথে সমান না, কারণ জিরোর কথা কেন বললাম, কারণ এফ অফ সিটা জিরো। তার মানে দেয়ার ফর লিমিট অফ এফ অফ ওয়াইএন এর সাথে এফ অফ সিটা সমান না। যেহেতু সমান না, বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আবার বলতে পারবো, বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এফ ইজ নট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা খুব ভালো একটা অঙ্ক ছিল, হ্যাঁ, বুঝতে পেরেছিস আশা করি। নেক্সট অঙ্কগুলো এক্সারসাইজের অঙ্ক করবো না, যা পরে একটা এক্সারসাইজের সলিউশন করব। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে প্রপার্টিজ হবে, কন্টিনিউটির প্রপার্টিজ বা থিওরেম, যা বলিস না কেন, থিওরেম। লেট D subset of R and F and G are function 1D 2R. Let C belongs to D, domain থেকে একটা C নিলাম, and F and G are continuous at C, then কিছু রেজাল্টের মতো করে এটা রাখতে হবে। প্রমাণ কোনোদিন লাগে না, প্রমাণটা জাস্ট রেজাল্টের মতো লাগে, যদি প্রমাণ বলিস তো করিয়ে দেবো। F plus G is continuous at C, মানে এক কথায় বলতে চাই, যদি কোনো একটা ফাংশন এফ সি তে কন্টিনিউয়াস হয়, আবার একটা কোনো ফাংশন যদি জি সি তে কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের যোগফলটাও সি তে কন্টিনিউয়াস হবে। ওকে, দুই, হুম। একটা কে নিলাম আমি আর থেকে। বিয়োগফল সম্বন্ধে এখন কিছু বলতে পারবো না, কারণ এক্সাম্পল দিয়ে দেখাবো, নাও হতে পারে কন্টিনিউয়াস, বিয়োগফলটা কন্টিনিউয়াস হতেও পারে নাও হতে পারে, দেখাবো এরপরে, চাপ নিস না। দেন কে এফ, একটা কনস্ট্যান্ট যদি গুণ করি তাহলে ওটাও হবে কন্টিনিউয়াস অ্যাট সি, সিতে। নাম্বার থ্রি, যদি দুটো ফাংশনের গুণ নিই তাও হবে এটা কন্টিনিউয়াস। তাহলে বল ভাগটা কন্টিনিউয়াস হবে অ্যাট সি। 4 নম্বর, যদি ফাংশনটা ডিভাইড করি এফ ডিভাইড জি, দেন ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হবে, কখন হবে কন্টিনিউয়াস, একটা অ্যাট সি হোয়েন, অবশ্যই কি হতে হবে, জি এর মানে জি অফ এক্সটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে। জিরো হলে তো ডিফাইনই হবে না, ওই জন্য বললাম জি এক্সটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে ফর ওয়াল এক্স বিলংস হ্যাঁ টু ডি, হ্যাঁ। সমস্ত এক্স এর জন্য নট ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এটা হবে। এই চারটা প্রপার্টি আমি এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট, একটা
এফ অফ এক্স ফাংশন নিচ্ছি, এক্সাম্পল, হ্যাঁ, এফ অফ এক্স একটা ফাংশন নিচ্ছি, কন্টিনিউয়াস ফাংশন, সেটা নিলাম এক্স, কোন পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট বল, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অ্যাট, বলছি আমি কোন পয়েন্ট, জি অফ এক্সটা আগে নিই, আমি জি অফ এক্স নিলাম, কথা কথা, সাপোজ ধর, কোথায় নেবো বল, এক কাজ করি, এটা জিরো নিয়ে নিচ্ছি শুধু এফ অফ এক্সটা, তাও তো কন্টিনিউয়াস, জিরো মানে কি, তাও কন্টিনিউয়াস, আর জি অফ এক্সটাকে এক্স নিয়ে নিচ্ছি, এটা কন্টিনিউয়াস অ্যাট জিরো আছে, তো তো এফ অফ এক্স ইকুয়াল টু জিরোর গ্রাফ বলতো, মানে ওয়াই ইকুয়াল টু জিরো কোনটাকে বলি আমরা, কোন অক্ষকে ওয়াই ইকুয়াল টু জিরো বলি, এক্স অক্ষকে ওয়াই ইকুয়াল টু জিরো বলি না, এটা জানিস তো যে এক্স অক্ষকে ওয়াই ইকুয়াল টু জিরো ইকুয়েশন বলা হয়, মানে এখানে দেখ, এই এক্স অক্ষের সমস্ত ওয়াই এর মান জিরো সব সময়, ওই জন্য এক্স অক্ষটা পুরোটাই ফার্স্ট ফাংশনটা, আর সেকেন্ড ফাংশনটা কত, ওয়ান বাই এক্স, মানে এইরকম টাইপের ফাংশনটা সেকেন্ডটা, এরকম, এটা হচ্ছে জি অফ এক্স, আর এক্স অক্ষটাই হচ্ছে এফ অফ এক্স। তাহলে খেয়াল কর, জি অফ এক্স যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, আমি সি ধরলাম যে কোনো পয়েন্টটা, আর এফ অফ এক্স যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস। দেখ, এফ অফ এক্স যদি আমি ছবি ড্র করি, তাহলে তো হাত উঠাতে হবে না, এটুকু নর্মালি এক্স অক্ষ যে কোনো ভাবে টানা যায়। জি অফ এক্স যখন আমি ড্র করছি, তখন আমরা পেন না উঠিয়ে আমরা নর্মালি কি করতে পারি, ড্র করতে পারি, জাস্ট একটা গ্রাফিক্যালি এটা বলা যেতে পারে। আর যদি আমরা চেক করি, তাহলে বলতো কোথাও গ্যাপ আছে কি, যে কোনো পয়েন্ট এই পয়েন্ট নিলাম, এটা হচ্ছে ধরনের এক পয়েন্ট, তাহলে এক পয়েন্টে যদি আমি গ্রাফ ড্র করি, তাহলে জি অফ এক্স একটা মান পাবো তো, সিমিলারলি এফ অফ এক্স এও মান পাবো, সেটা জিরো হবে কিন্তু পাবো তো। তো এই দুটো কন্টিনিউয়াস ফাংশন, এবার যদি এদের যোগ করি, নাম্বার ওয়ান আমি হোল্ড করছি এফ প্লাস জি, মানে এফ অফ এক্স প্লাস জি, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, কত হবে অ্যান্সার, এক্স হবে। তাহলে এক্স কন্টিনিউয়াস আমরা জানি, দেয়ারফর কন্টিনিউয়াস। এক্ষেত্রে দেখ, বিয়োগ যদি করি সেটাও কন্টিনিউয়াস হয়ে যাবে, হোল্ড করে যাবে এই ক্ষেত্রে, কিন্তু এমনও এক্সাম্পল পাবো যার ক্ষেত্রে নাও হোল্ড করতে পারে বিয়োগফলটা, যেমন ধরি, আচ্ছা বিয়োগফলটা দেখাচ্ছি, তার আগে সবগুলো আগে ভেরিফাই করে নি। এক্সাম্পল ওয়ান বুঝতে পেরেছিস সবাই, এক্সাম্পল টু, তারপরে কত আছে, এটা কনস্ট্যান্ট, হ্যাঁ এখানে দেখ, যদি আমি ফাংশন এফ অফ এক্স এর সাথে একটা কে যদি গুণ করে দিই, দুই নম্বরটা এখান থেকে দেখিয়ে দিই, কে অফ এফ অফ এক্স, তার মানে কি, এটাও তো জিরোই হবে, কারণ জিরোর সাথে কে গুণ করলে জিরোই হবে, এটাও তাহলে কন্টিনিউয়াস অ্যাট সি, যে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এটা বুঝতে পারলি। ডিভাইডের কথা যদি বলি, আচ্ছা গুণের কথা, তিন নম্বর, এফ ইন্টু জি করলাম, তাহলে এফ ইন্টু জি কত হবে, জিরোই হবে, এটাও কন্টিনিউয়াস অ্যাট সি। চার নম্বর, যদি এফ অফ এফ বাই জি করি, তাহলে জিরো বাই এক্স মানে জিরোই হবে, দেখ বুঝতে পারছিস কিনা, এটাও হবে কন্টিনিউয়াস অ্যাট সি। কারো অসুবিধা হলো বুঝতে, চারটায় একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে হ্যাঁ চারটে কন্ডিশন স্যাটিসফাই হয়, যদি দুটো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে এই চারটা কন্ডিশন হবেই। এবার মাইনাসটার ক্ষেত্রে একটু বলি, মাইনাসটাও হয়, এমন না হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় না, ওগুলো ক্ষেত্রগুলো বলতে হবে, যে মানে দেখি, একটা এক্সাম্পল দেখতে পেলেই হয়ে যাবে যে হবে না। ধর এফ অফ এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, বক্স এক্স ধরতে পারি, এটা কন্টিনিউয়াস বলতে পারি বক্স এক্স কে, অ্যাট কোন একটা পয়েন্টে, ধর পয়েন্টটা সেটা হচ্ছে, চল কন্টিনিউয়াস হবে না বক্স এক্স, এখানে বক্স এক্স করবো না, কিছু একটা বল যে এফ অফ এক্স কন্টিনিউয়াস ফাংশন, এইগুলো বাদ দিয়ে কিছু বল একটা। একটা ধরছি এক্স স্কোয়ার, এটা কন্টিনিউয়াস অ্যাট জিরোতে কন্টিনিউয়াস হবে, আর একটা ফাংশন ধরছি, এমন করে ধরতে হবে যেন বিয়োগ ফলটা কন্টিনিউয়াস না হয়,
বুঝতে পারছিস? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এক্সাম্পলটা না এখন হচ্ছে না। তো কন্টিনিউয়াস হচ্ছে কি, এটা শুধু প্রপার্টিটা আমরা করলাম শুধু সি এর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি? হ্যালো, শুধু একটা পয়েন্টের ক্ষেত্রে করলাম, কিন্তু আমরা এর আগের দিনই পড়েছিলাম যে একটা কোনো ফাংশন কন্টিনিউয়াস হবে কোথায়, শুধু সিতে না। আমরা প্রমাণও করেছিলাম, দেখিয়েছিলাম, প্রমাণ করেছিলাম না, শুধু দেখিয়েছিলাম যে একটা কোনো একটা ফাংশন পুরো সেটেও কন্টিনিউয়াস হতে পারে। তাহলে সেটের ক্ষেত্রে প্রপার্টিটা কি হবে, জাস্ট সি এর জায়গায় একটা সেট হয়ে যাবে। যদি সেটটা ডি হয় তাহলে পুরো ডি হয়ে যাবে সি এর জায়গায়, আর বাকি সমস্ত কিছু সেম হবে। বুঝতে পারছিস? শুধু সি এর জায়গায় পয়েন্টটা পুরো সেটে হয়ে যাবে কন্টিনিউয়াস। যেমন এইটা দেখ, এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স, যেটা ফাংশনটা, এটা পুরো ডোমেইনটাতে কি কন্টিনিউয়াস না ফাংশনটা? পুরো ডোমেইনে যে কোনো ভ্যালু নিয়ে এক্স অক্ষ থেকে তার জন্য একটা ভ্যালু পেয়ে যাব। ওই জন্য এই ফাংশনটা কি কন্টিনিউয়াস ফাংশন। তাহলে বল, এখান থেকে কি এই কথাটা বলতে পারিস যে এফ প্লাস জি যদি কন্টিনিউয়াস হয়, রিভার্স কথাটা, কনভার্সটা কন্টিনিউয়াস হয়, দেন এফ অ্যান্ড জি বোথ কন্টিনিউয়াস, এটা বলা যাবে? ভালো করে কনসেপ্ট ক্লিয়ার কর। যদি এফ প্লাস জিটা কন্টিনিউয়াস হয়, মানে যোগফলটা কন্টিনিউয়াস হয়, তাহলে কি দুটো কন্টিনিউয়াস হবে? বোথ। দেখ, একটু আগে দেখলাম যে যদি দুটো কন্টিনিউয়াস হয় এফ আর জি, তাহলে তাদের যোগফলটা সবসময় কন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে। আর এবার বলছি, যদি যোগফলটা কন্টিনিউয়াস হয়, তার মানে কি উল্টো কথাটা বলা যেতে পারে যে বোথ কন্টিনিউয়াস? কেউ সবাই আছিস তো এখানে? দেখ, ধর একটা এফ ফাংশন নিলাম এরকম, একটু আগে দেখলাম, 1 যখন এক্স রেশনাল, -1 যখন এক্স ইরেশনাল, আর মাইনাস, এটা এফ ফাংশন নিলাম। বল, এটা এটা কন্টিনিউয়াস? কোনো পয়েন্টে, কোনো একটা পয়েন্টেও কন্টিনিউয়াস হবে ফাংশনটা? নট কন্টিনিউয়াস। একটা জি নিলাম, জি অফ এক্স নিলাম অ্যাকচুয়ালি, এটা নিলাম -1 নিলাম যদি এক্স রেশনাল, আর +1 নিলাম যদি এক্সটা ইরেশনাল হয়। সব তো বুঝতে পারলি কি বলতে চাইছি? দুটো ফাংশন এমন নিলাম যেন এটা ডিসকন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস বলবো না, নট কন্টিনিউয়াস। এখন ডিসকন্টিনিউয়াস এর কনসেপ্ট দিইনি, নট কন্টিনিউয়াস, এটাও নট কন্টিনিউয়াস নিলাম। এবার বল, যোগ ফলটা কত হবে বলতো? ফাংশন যদি যোগ করি, মানে এফ প্লাস জি তার এক্স করি, তাহলে তার মানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স করি, অ্যান্সার কত হবে বল? যোগ করে দুটো ফাংশনের যোগ, যখন রেশনাল তখন যদি যোগ করি তাহলে 1 প্লাস মাইনাস 1 জিরোই হবে, আর যখন ইরেশনাল তখন যদি যোগ করি -1 আর +1 তখন জিরোই হবে। তাহলে সবসময় জিরো হচ্ছে যখন এক্সটা রিয়েল নাম্বার, এক কথায় এইভাবে বলতে পারবো। এবার বল, এফ অফ এক্স প্লাস জি অফ এক্সটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে যাবে। কারণ কি, এটা হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন, আর কনস্ট্যান্ট ফাংশন সবসময় কন্টিনিউয়াস, তো এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। যেহেতু দেখলাম যে যোগফলটা কন্টিনিউয়াস, কিন্তু বাট এফ অ্যান্ড জি ইজ নট কন্টিনিউয়াস, জি নট কন্টিনিউয়াস, এফ অ্যান্ড জি নট কন্টিনিউয়াস। দেখ, বুঝতে পারলি কিনা? তার মানে কি হচ্ছে, যে যদি উল্টোটা ঠিক না, যে যোগফলটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশন দুটো যে কন্টিনিউয়াস হবে ওই কথাটা ভুল। এটা একটা আমি এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। সিমিলারলি গুণের ক্ষেত্রেও বলা যেতে পারবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা, বুঝতে পেরেছিস সবাই? নেক্সট যেটা টপিক আসছে সেটা হলো বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে আমরা কন্টিনিউটি চেক করব। কন্টিনিউটি অন সাম ইম্পর্টেন্ট ফাংশন, continuity of some important function.
নাম্বার ওয়ান, আমরা ফাংশন গুলো আজকে বলছি, হ্যাঁ, যে যে ফাংশন গুলো দেখবো সবাই একবার দেখে আসিস তো ফাংশন গুলো। পলিনোমিয়াল ফাংশন নাম্বার ওয়ান, নাম্বার টু রেশনাল ফাংশন, নাম্বার থ্রি ট্রিগোনোমেট্রিক ফাংশন। সবাই এগুলো জানিস আশা করি। এবার সবার ক্ষেত্রে আলাদা আলাদা আমরা কন্টিনিউটি চেক করব, ব্যাস, কন্টিনিউটির ব্যাপার শেষ, ডিসকন্টিনিউটিতে ঢুকবো। তারপরে কিছু থিওরাম আরো আছে, এগুলো চেক করব। ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, নাম্বার ফাইভ লগারিদমিক ফাংশন। এই কটা ফাংশন আরো হবে, স্কোয়ারি লগারিদমিক ফাংশন। আচ্ছা, রেকর্ডিংটা হচ্ছে তো? হচ্ছে হচ্ছে। 6 নম্বর হবে স্কোয়ার রুট ফাংশন। এই 6টা ফাংশন আছে, তাই এগুলোই আমরা পড়ে থাকি সাধারণত। ট্রিগনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক, স্কোয়ার রুট, প্রায় সমস্ত ফাংশন এইগুলো যদি আমরা জেনে নিতে পারি, কন্টিনিউটি চেক করে নিতে পারি, তাহলে প্রায় সবার সবার কন্টিনিউটি চেক করার মতোই হয়ে যাবে। তো পলিনোমিয়াল ফাংশন কোনগুলোকে বলে এটা তোরা কি জানিস না বলতে হবে? পলিনোমিয়াল ফাংশন সেই সমস্ত ফাংশনকে বলে। আচ্ছা চল একটা করে আলোচনাই করি, যখন শুরু করে দিলাম তো আলোচনা করেই নি। একটা করে পয়েন্ট নিচ্ছি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি পলিনোমিয়াল ফাংশন। প্রত্যেকটা ফাংশন নিয়ে আলোচনা করব, কি হয় ফাংশনটা কি, আর ওই ফাংশনটার কন্টিনিউটি চেক করব। শুরু করছি। তো বল, এই পলিনোমিয়াল ফাংশনটা দেখ, এরকম টাইপের দেখতে হয় সবসময়। লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা এক্সাম্পল দিচ্ছি আমি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এটা কোন ফাংশন জানিস? পলিনোমিয়াল, এরকম টাইপের ফাংশন। তাহলে আমি এটাকে যদি জেনারেল প্রসেসে লিখি তাহলে এভাবে লিখতে পারি, একটা কনস্ট্যান্ট নিলাম এ জিরো এক্স এন প্লাস এ ওয়ান এক্স এন মাইনাস ওয়ান, একটা করে পাওয়ার কমবে, আর যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, আমি এ ওয়ান এ টু পাওয়ার আবার কমবে, প্লাস এ থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা কত হবে কেউ একজন বল? কমতে 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 এন সংখ্যক টার্মটা কত হবে? জিরো হয়ে যাবে, এন হবে এখানে। আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে এ এন পর্যন্ত যাবে। এরকম যদি সংখ্যা থাকে তখন সেটাকে বলছি আমরা কি? হ্যালো, এতক্ষণ কি ভয়েস রেকর্ড হয়নি? আমার বলছি হয়েছে, আশা করি দেখা যাবে পরে। তো বুঝতে পারলি, এ জিরো এক্স এন এটাকে বলছি আমরা পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, এবার এই ফাংশনটা বল, এইটুকুটা শুধু বল, এইটুকুটা এইটুকুটা কন্টিনিউয়াস কিনা একটু আগেই দেখলাম। এক্স এন, এক্স এর পাওয়ার ওয়ান নে, এক্স এর পাওয়ার টু নে, কোন একটা পয়েন্টে যদি এক্স এন কন্টিনিউয়াস হয় তাহলে এক্স এন মাইনাস ওয়ানও কন্টিনিউয়াস হবে। মানছিস কি মানছিস না বল? মানে এটা বলতে চাইছি, এক্স স্কোয়ারের কি গ্রাফ কিরকম হয়? এরকম হয় এক্স স্কোয়ার গ্রাফ। সাপোজ এখানে এক পয়েন্টে এক্স স্কোয়ার কি কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস হয় তাহলে এক্স মানে এটাও এক পয়েন্টে কন্টিনিউয়াস অবভিয়াসলি। তার মানে আমি বলতে চাইছি যদি বড় ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে সবাই কন্টিনিউয়াস হবে। তো এই জন্য আমরা সবসময় চেক করবো কি পলিনোমিয়ালের ক্ষেত্রে বড় ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তাহলে এক্স এন যদি কন্টিনিউয়াস হয় তাহলে এক্স এন মাইনাস ওয়ান কন্টিনিউয়াস, তাহলে এটা একটা এফ ওয়ান এক্স ফাংশন বলছি, প্লাস এটা এফ টু এক্স ফাংশন, প্লাস এটা এফ থ্রি এক্স ফাংশন, এভাবে প্লাস ডট 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 প্লাস এফ এন অফ এক্স। তাহলে বল এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, সবাই কন্টিনিউয়াস, তাহলে যোগফল কি কন্টিনিউয়াস হবে কি হবে না? একটু আগে আমি যেহেতু আমরা ইউজ করলাম, অবশ্যই হবে, কারণ
প্রত্যেকটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফলটা কন্টিনিউয়াস হবে, আমরা একটু আগেই প্রমাণ করলাম। সিন্স f1 f2 ডট 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 fn is continuous, then f of x is also continuous. তার মানে একটা কথা বলতে পারি যে সবসময় পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াসই হবে। দেন f is a continuous one, পুরো রিয়েল নাম্বারের উপর সবসময় একটা পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। দেখ, বুঝতে পারলি কি পারলি না? হ্যালো, তাহলে আজকে না পলিনোমিয়াল ফাংশন পর্যন্তই থাক, হ্যাঁ এর পরের দিন বাকি ফাংশন গুলো আমি বলবো। আজকে সবাই আরো জয়েন হয়নি। ওকে, আমি বন্ধ করলাম রেকর্ডিং।